বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর বাংলা কলেজ, কাকিনা, লালমনিরহাট, হিসাব বিজ্ঞান বিভাগ। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ। অনার্স দ্বিতীয় বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত। সাবজেক্ট ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, চ্যাপ্টার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, লেকচার 2। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরির পদ্ধতি নিয়ে কথা বলছিলাম। সেখানে দুই ধরনের পদ্ধতির কথা বলা ছিল, একটি ডাইরেক্ট মেথড, একটি ইনডাইরেক্ট মেথড। আজ আমরা ইনডাইরেক্ট মেথড নিয়ে কথা বলবো। ইনডাইরেক্ট মেথডে অঙ্ক করতে গেলে প্রথমে কোম্পানির নাম লিখতে হবে, তারপর স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহ বিবরণী ব্র্যাকেটে পদ্ধতি উল্লেখ করতে হবে। এখানে ইনডাইরেক্ট মেথড উল্লেখ করা হলো এবং নির্দিষ্ট সময়ের কথা লিখতে হবে। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস অর্থাৎ পরিচালন সংক্রান্ত কার্যক্রম হতে নগদ প্রবাহ লিখে প্রশ্নপত্রে নিট ইনকাম খুঁজে নিতে হবে। নিট ইনকাম লিখে এর সাথে নিম্নোক্ত বিষয়গুলো যোগ করতে হবে। অ্যামortization অফ ইনটেনজিবল অ্যাসেট যোগ করতে হবে, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স যোগ করতে হবে, অ্যামortization অফ বন্ড ডিসকাউন্ট যোগ করতে হবে, ডিক্রিজ ইন রিসিভেবল যোগ করতে হবে, ডিক্রিজ ইন ইনভেন্টরি যোগ করতে হবে, ডিক্রিজ ইন প্রিপেড এক্সপেন্স যোগ করতে হবে, ইনক্রিজ ইন অ্যাকাউন্ট পেবল থাকলে যোগ করতে হবে, ইনক্রিজ ইন অ্যাক্রুড এক্সপেন্স থাকলে যোগ করতে হবে, লস অন সেল অফ প্লান্ট অ্যাসেট হলে যোগ করতে হবে, ইনক্রিজ ইন ডেফার্ড ইনকাম ট্যাক্স লায়াবিলিটি যোগ করতে হবে, বন্ড অ্যামortization অফ বন্ড প্রিমিয়াম থাকলে বিয়োগ করতে হবে, ইনক্রিজ ইন রিসিভেবল হলে বিয়োগ করতে হবে, ইনক্রিজ ইন ইনভেন্টরি হলে বিয়োগ করতে হবে, ইনক্রিজ ইন প্রিপেড এক্সপেন্সেস থাকলে বিয়োগ করতে হবে, ডিক্রিজ ইন অ্যাকাউন্ট পেবল হলে বিয়োগ করতে হবে, ডিক্রিজ ইন অ্যাক্রুড এক্সপেন্স থাকলে বিয়োগ করতে হবে, ডিক্রিজ ইন ডেফার্ড ইনকাম ট্যাক্স লায়াবিলিটি থাকলে বিয়োগ করতে হবে, গেইন অন সেল অফ প্লান্ট অ্যাসেট অর্থাৎ স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ হলে বিয়োগ করতে হবে। উল্লেখিত বিষয়গুলো যোগ বিয়োগ করার পরে আমরা নিট ইনকামের সাথে করে নিট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নির্ণয়। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস অর্থাৎ বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম হতে নগদ প্রবাহ, সেল অফ ফিক্সড অ্যাসেট অর্থাৎ স্থায়ী সম্পত্তি বিক্রয় থাকলে তা দেখাতে হবে, পারচেজ অফ ফিক্সড অ্যাসেট অর্থাৎ স্থায়ী সম্পত্তি ক্রয় থাকলে তা দেখাতে হবে। উল্লেখিত বিষয় যোগ বিয়োগ করে নিট নগদ অর্থের পরিবর্তন দেখাতে হবে। যদি পজিটিভ মান আসে তাহলে নিট ক্যাশ প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস লিখতে হবে। যদি নেগেটিভ জের আসে তাহলে নিট ক্যাশ প্রোভাইডেড নিট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং লিখতে হবে। ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম হতে নগদ প্রবাহ, ইস্যু অফ কমন স্টক অর্থাৎ সাধারণ শেয়ার ইস্যু দেখাতে হবে, ইস্যু অফ লং টার্ম লায়াবিলিটি অর্থাৎ দীর্ঘমেয়াদী দায় ইস্যু করলে তা দেখাতে হবে, রিডেমশন অফ লং টার্ম লায়াবিলিটি অর্থাৎ দীর্ঘমেয়াদী পরিশোধ করলে তা দেখাতে হবে, ডিভিডেন্ড পেইড থাকলে সর্বদা দেখাতে হবে। উল্লেখিত বিষয় যোগ বিয়োগ করার পর পজিটিভ মান আসলে নিট ক্যাশ প্রোভাইডেড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস লিখতে হবে। উল্লেখিত মান নেগেটিভ আসলে নিট ক্যাশ ইউজড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস লিখতে হবে। এরপর অপারেটিং অ্যাক্টিভিটিসের জের, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের জের এবং ফিনান্সিং অ্যাক্টিভিটিসের জের নিয়ে সমন্বয় করে নিট ইনক্রিজ অর ডিক্রিজ ইন ক্যাশ দেখাতে হবে। এর সাথে প্রারম্ভিক জের অর্থাৎ বছরের শুরুতে যে জেরটি ছিল ক্যাশ অ্যাট বিগিনিং অফ পিরিয়ড তা সমন্বয় করে ক্যাশ অ্যাট এন্ড অফ পিরিয়ড অর্থাৎ সমাপনী জের নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটি অঙ্ক দেখব যেখানে লেখা আছে মুস্তাকিম কনসাল্টিং ইনকর্পোরেশন কম্পারেটিভ ব্যালেন্স শিট ডিসেম্বর 31, 2017 এবং 18। অ্যাসেটস ক্যাশ 54,000 17 সালে, 16 সালে ছিল 37,000। অ্যাকাউন্ট রিসিভেবল 17 সালে 68,000, 16 সালে 26,000। ইনভেন্টরিজ 54,000, 16 সালে নীল। প্রিপেড এক্সপেন্সেস 4,000, 6,000। ল্যান্ড 45,000, 70,000। বিল্ডিং 2 লাখ, 2 লাখ। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বিল্ডিং 21,000, 11,000। ইকুইপমেন্ট 1,93,000, 68,000।
অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট 28,000 10,000। টোটাল 2017 সালে অ্যাসেট ছিল 5,69,000, 16 সালে ছিল 3,86,000। লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার্স ইকুইটি অ্যাকাউন্ট পেবল 17 সালে 33,000, 16 সালে 40,000। বন্ড পেবল 1,10,000, 1,50,000। কমন স্টক 2,20,000, 60,000। রিটার্ন আর্নিং 2,06,000, 1,36,000। টোটাল 5,69,000, 3,86,000। এডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত কিছু তথ্য দেওয়া আছে প্রশ্নটিতে। অপারেটিং এক্সপেন্সেস ইনক্লুড ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অফ টাকা 33,000। অপারেটিং এক্সপেন্সেস পরিচালন খরচের মধ্যে 33,000 টাকা অবচয় অন্তর্ভুক্ত আছে। ল্যান্ড ওয়াজ সোল্ড অ্যাট ইটস বুক ভ্যালু ফর ক্যাশ, ভূমি বিক্রি হয়েছে নগদে বহিমূল্যে। ক্যাশ ডিভিডেন্ড অফ টাকা 55,000 ওয়ার পেইড ইন 2017, 17 সালে 55,000 টাকা নগদ লভ্যাংশ পরিশোধ করা হয়েছে। ডিতে ইকুইপমেন্ট উইথ এ কস্ট অফ টাকা 1,66,000 ওয়াজ পারচেস ফর ক্যাশ, আমরা চলতি সালে 1,66,000 টাকা ইকুইপমেন্ট ক্রয় করেছি। ইকুইপমেন্ট উইথ এ কস্ট অফ টাকা 41,000 অ্যান্ড এ বুক ভ্যালু টাকা 36,000 ওয়াজ সোল্ড ফর টাকা 34,000। এবছর আমরা একটি ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি বিক্রি করেছি 41,000 টাকা, যার ক্রয় মূল্য ছিল, বহিমূল্য 36,000, বিক্রি হয়েছে 34,000। প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এখন আমরা অঙ্কটি সমাধান করব। শুরুতে কোম্পানির নাম মুস্তাকিম কনসাল্টিং ইনকর্পোরেশন। স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2017। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস টাকা। প্রশ্নপত্রে আমরা দেখতেছি কোথাও নিট ইনকাম উল্লেখ ছিল না, তাই নিট ইনকাম নির্ণয় করে নিতে হবে। নিট ইনকাম লিখে চলতি বছরের রিটার্ন আর্নিং এর সাথে ডিভিডেন্ড পেড যোগ করে বিগত বছরের রিটার্ন আর্নিং এর ব্যালেন্স বাদ দিলে আমরা চলতি বছর নিট ইনকাম নির্ণয় করতে পারবো 1,25,000। এর সাথে নিম্নোক্ত বিষয়গুলো এখন সমন্বয় করব। প্রশ্নপত্রে এডিশন ইনফরমেশনে ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস দেওয়া ছিল 33,000 টাকা। 17 সাল এবং 16 সালের অ্যাকাউন্ট রিসিভেবল থেকে আমরা দেখতে পাচ্ছি এটি বৃদ্ধি পেয়েছে 42,000। ইনক্রিজ ইন ইনভেন্টরি, আমরা ইনভেন্টরি বা সমাপনী মজুত পণ্য দেখতে পাচ্ছি বৃদ্ধি পেয়েছে বিগত বছরের তুলনায় 54,000। ডিক্রিজ ইন প্রিপেড এক্সপেন্সেস, অগ্রিম খরচ হ্রাস পেয়েছে 2,000 টাকা, এখানে যোগ করতে হবে। ডিক্রিজ ইন অ্যাকাউন্ট পেবল, অ্যাকাউন্ট পেবল হ্রাস পেয়েছে 7,000 টাকা, এখানে বিয়োগ করতে হবে। লস অন সেল অফ ইকুইপমেন্ট, আমরা দেখতে পারতেছিলাম এডিশন ইনফরমেশনে একটি মেশিনের, একটি যন্ত্রপাতির বুক ভ্যালু ছিল 36,000 টাকা, যা বিক্রয় হয়েছে 34,000 টাকায়, 2,000 টাকা লোকসান হয়েছে, এই কারণে যোগ করতে হবে। উক্ত উল্লেখিত বিষয়গুলো সমন্বয় করে আমরা দেখতে পারতেছি 66,000 টাকা নেগেটিভ রেজাল্ট আসে, যেখানে নিট ইনকাম ছিল 1,25,000 আর সমন্বয় করে 66,000 টাকা নেগেটিভ রেজাল্ট আসায় এখন আমরা তা বাদ দিয়ে দেখতে পাচ্ছি 59,000 টাকা হয়। এটি নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আমরা দেখতে পাচ্ছি ল্যান্ড হ্রাস পেয়েছে 25,000 টাকা, এই কারণে লিখতে হবে সেল অফ ল্যান্ড 25,000। সেল অফ ইকুইপমেন্ট, আমরা ইকুইপমেন্ট বিক্রি করে 34,000 টাকা পেয়েছি, এটি যোগ করতে হবে। পারচেস অফ ইকুইপমেন্ট, এডিশনাল ইনফরমেশনে পারচেসের কথা বলা ছিল 1,66,000 টাকা, এটি বাদ দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস যোগ এবং বিয়োগ করে অর্থাৎ উল্লেখিত বিষয়গুলো সমন্বয় করে দেখতে পাচ্ছি নেগেটিভ জের আসছে 1,07,000 টাকা, তাই লিখতে হবে নিট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস অর্থাৎ অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম। এখন আমরা দেখব রিডেমশন অফ বন্ড। বন্ড আমরা দেখতে পাচ্ছি বিগত বছর তুলনায় চলতি বছর হ্রাস পেয়েছে
40,000 টাকা। এখানে রিডেমশন অফ বন্ড অর্থাৎ বন্ড পরিশোধ করা হয়েছে 40,000 টাকা। সেল অফ কমন স্টক অর্থাৎ কমন স্টক বৃদ্ধি পেয়েছে গত বছর তুলনায় চলতি বছর 1,60,000 টাকা, এটি যোগ করতে হবে। এবং প্রশ্নপত্রে উল্লেখ ছিল ডিভিডেন্ড পেইড 55,000 টাকা, এটি বাদ দিতে হবে। উল্লেখিত বিষয়গুলো সমন্বয় সাধন করে আমরা পজিটিভ মান পাচ্ছি 65,000, তাই লিখতে হবে নিট ক্যাশ প্রোভাইডেড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস 65,000। এখন উল্লেখিত 3 কার্যক্রমের যে সমন্বয় করে আমরা দেখতে পাচ্ছি 17,000 টাকা পজিটিভ মান থাকে। এখানে লিখতে হবে নিট ইনক্রিজ ইন ক্যাশ 17,000, এর সাথে জানুয়ারি 1, 2017 সালে আমার ক্যাশ অর্থাৎ বিগত বছরের শেষ দিনের যে জেটটি ছিল সেটি 37,000 টাকা, এটি যোগ করলে আমরা এবছরের শেষে অর্থাৎ চলতি বছর 2017 সালের 31শে ডিসেম্বর সমাপনী জের পাবো 54,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। থ্যাঙ্কস ফর অল।